আঁকার দরকার নেই, কিন্তু মোটামুটি যেন ম্যাপটা দেখে বুঝতে পারে যে পৃথিবীর কোন জায়গাটা বা কোন দেশটা কোন মহাদেশটা যে পরীক্ষা দিচ্ছে সে এঁকেছে। যেমন ওই নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার পার্টটা আঁকছি। আশা করি বোঝা যাচ্ছে এটা নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা। তো এটা আঁকতে কতক্ষণ লাগলো? ম্যাক্সিমাম আমার মনে হয় 10-15 সেকেন্ড লেগেছে, বা তার হয়তো একটু বেশি লাগতে পারে, কিন্তু যাই হোক 1 মিনিটের মধ্যে তো এঁকে দিয়েছি। তো পরীক্ষার খাতায় এইটুকু টাইম দেওয়াই যায়। এইবার আমি ধরলাম যে আমাকে হয়তো ফোল্ড মাউন্টেন নিয়ে জিজ্ঞেস করেছে, যে ফোল্ড মাউন্টেন কোথায় এবং সেই ফোল্ড মাউন্টেন তৈরির যে বিভিন্ন প্রসেসগুলো সেটা সম্বন্ধে লেখো, বা কোনো থিওরি পার্টিকুলার কোনো একটা কোনো মানে জিওলজিস্ট তার কোনো থিওরি হয়তো জানতে চেয়েছে। তো আমি যে মুহূর্তে এই ম্যাপটা আঁকবো, মানে যে মুহূর্তে আমি কোশ্চেন অ্যান্সারটা লিখছি, সেখানে আমি কয়েকটা ম্যাপ এঁকে দিতে পারি। যেমন এই ম্যাপটা আঁকলাম, এই ম্যাপটা আঁকার পরে কোথায় কোথায় কী মাউন্টেন্সগুলো আছে সেটাকে আমি একটা এখানে মার্ক করে দিলাম, যে এখানটায় সাউথ আমেরিকার এই জায়গাটাতে এখানে অ্যান্ডিজ মাউন্টেন আছে, এখানে রকিজ আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি করে দিতে পারি। এবার খাতায় করে দিয়ে আমি সেখানে একটা অ্যারো দিয়ে এখানে লিখে দিলাম অ্যান্ডিজ, এখানে একটা অ্যারো দিয়ে লিখে দিলাম রকিজ। রকিজ বানানটা ভুল হলো, এখানেই বলে রাখছি যে ওই বানানটা যেটা ভুল হলো সেটাকে আমি ওই জায়গাটাকে কেটে দিয়ে ওই রকিজ বানানটা আমি লিখে দিচ্ছি এখানে, রকিজ। তাহলে কী হলো, একটা পুরো পিকচার তৈরি হলো। এবার শুধুমাত্র রকিজ অ্যান্ডিজটাই নয়, আরও যে সমস্ত মাউন্টেন 2-4টে জায়গা আরও দেখানো যেতে পারে, আমাদের হিমালয়টা আমরা দেখিয়ে দিতে পারি। তাহলে এবার যখন একটা খাতা নর্মালি কেউ একজন লিখছে, পুরো থিওরিটা নর্মাল একজন লিখলো, যে থিওরিটার মধ্যে শুধুমাত্র সে বিভিন্ন ডেটাস পুট করে গেল এবং বিভিন্ন থিওরিজ লিখলো, সেটা ভালো হবে নাকি আমি সেটার সঙ্গে যদি একটা সঙ্গে ম্যাপও দিয়ে দিই বা সঙ্গে একটা পার্টিকুলার একটা ডায়াগ্রাম দিয়ে দিই, সেটা বেশি ভালো হবে? আমার মনে হয় যে অ্যান্সারটা সবার কাছেই জানা যে কি হবে না হবে। এবার এই ছবিটা একটা আঁকতে পারি। এবার আমি ধরলাম তার সঙ্গে আরেকটা আমি ছবি অ্যাড করতে চাই। সেই ছবিটা হচ্ছে কীরকম, যে আমি দেখালাম যে এখানে একটা প্রথমে এদিকে দুটো প্লেটস আছে, এটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, এটাও হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, আর মাঝখানে ধরলাম এই জায়গাটায় ওশানিক ক্রাস্ট আছে, আর তার উপর এখানে কিছু সেডিমেন্টস জমা হয়ে আছে। দিজ আর দ্য সেডিমেন্টস, আমি লিখে দিলাম এখানে সেডিমেন্টস। আচ্ছা, এবার যখন প্লেট টেকটনিক মুভমেন্ট হচ্ছে, দুটো কন্টিনেন্টাল ক্রাস্ট একে অপরের দিকে এগিয়ে আসছে, বাঁ দিকেরটা ডান দিকে এগিয়ে যাচ্ছে, ডান দিকেরটা বাঁ দিকে এগিয়ে আসছে, অটোমেটিক্যালি কী হবে, এই যে মাঝখানে সেডিমেন্টটা আছে সেটা চাপ পড়বে সেটার উপর। এবার সেটার উপর যখন চাপ পড়বে, সেটা আস্তে আস্তে কী হবে, ওপর দিকে উঠতে থাকবে, এবং উপর দিকে উঠতে উঠতে সেটা কিছুদিন পরে যখন এই কন্টিনেন্টাল ক্রাস্ট দুটো প্রায় একে অপরের সঙ্গে টাচ করে যাবে, তখন এই মাঝখানটা এই সেডিমেন্টসগুলো একসময় সোজা হয়ে দাঁড়িয়ে এখানটায় একটা পাহাড় তৈরি হবে, এবং এইটাই হচ্ছে ফোল্ড মাউন্টেন্স। তো আমি যখন অ্যান্সারগুলো লিখব, সেই অ্যান্সারের মধ্যে আমি যদি এই ডায়াগ্রামগুলোকে একটু, মানে বেশি তো কঠিন নয়, খুব ইজি, এই ডায়াগ্রামগুলোকে একটুখানি পুট করে দিতে পারি, তাহলে অ্যান্সারটা কিন্তু বেশ দেখতেও সুন্দর হবে, খাতার রিপ্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডায়াগ্রাম আঁকলে লিখতে কম হয়, কারণ আমি যে জিনিসটা আমি এক্সপ্লেন করে বিরাট বড় করে আমি একদম মানে 4 পাতা ভরে দিলাম, আমার দরকার কি 4 পাতা ভরার, আমি 2 পাতা লিখবো, 2 পাতা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেবো, সেটা করলেও কিন্তু, কারণ আলটিমেটলি আমার বোঝানো কাজ হচ্ছে যে হ্যাঁ আমি সাবজেক্টটা জানি, এবং আপনারা মানে WBCS আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে, এই প্রশ্নটার প্রপার এক্সপ্লেনেশন আমি করতে পারবো, এটাই হচ্ছে আমার মানে লক্ষ্য। আমার ওখানে বিরাট কিছু আমি একদম মানে আমার যে অপশনাল সাবজেক্ট নিয়েছি সেখানে আমি বিশাল নলেজ, প্রচুর কিছু জানি, এমন নতুন নতুন থিওরি আবিষ্কার করে ফেলছি, এগুলো আমার কোনো দরকার নেই। নেক্সট আসছি, বইয়ের নাম তো বলা হয়ে গেছে, নেক্সট আসছি কোনো একটা চ্যাপ্টার আমি কি করে পড়বো। প্রথম কথা, আমি আগেও বলেছি আজকেও বলছি, কোনো চ্যাপ্টার পড়ার সময় বা কোনো সাবজেক্ট পড়ার সময় আমাকে সাবজেক্টটা বুঝতে হবে। সবার আগে খুব ভালো মতো আমার সাবজেক্টটার প্রতি মানে খুব ডেডিকেশান দিয়ে আমাকে সাবজেক্টটার যে ভেতরকার থিওরিটা সেটা বুঝতে হবে। আমি না বুঝে মুখস্থ করে নিয়ে কিন্তু হতে পারে আমি হয়তো 3-4 দিন মনে রাখতে পারি, আমি হয়তো 1 মাস মনে রাখতে পারি, কিন্তু 1 মাস পরে যদি আমাকে জিজ্ঞেস করে সেটা আমি ভুলে যাব। তো সেক্ষেত্রে সাবজেক্টের ভেতরে একটু ঢুকতে হবে, একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। যেমন অনেকের, আমি একটা ছোটো এক্সাম্পল নিই,
অনেকের ওই যেটা আমাদের গ্লোবাল উইন্ড সার্কুলেশন যেটা হয় অনেকেরই আছে, আমি দেখেছি যে ওই জায়গাটা হয়তো জিজ্ঞেস করে এসে, বা একসময় আমারও নিজের ক্লিয়ার ছিল, স্কুলে পড়তে তো এই জিনিসটা আমি বুঝতেই পারতাম না, এবং তখন এমনও হয়েছে, এই আমার এখনও মনে আছে, মানে স্কুলে পড়তে ওই একটা পার্ট পারিনি বলে এই কোন দিকে ওই কোরিওলিস ফোর্স লাগে এবং কোন দিকে উইন্ডগুলো বেঁকে যায় এইসব ভুলটুল করেছিলাম বলে একবার ক্লাসের বাইরেও বের করে দেওয়া হয়েছিল, তাও আবার সেই কান টান ধরে বেঞ্চে দাঁড় করিয়ে তারপরে। তো যাই হোক, তো সেই জায়গা থেকে বলছি যে অনেক সময় কী হয়, এই জায়গাগুলো আমাদের বুঝতে অসুবিধা হয়। তো এবার কী করে জিনিসটা একটা ছোট্ট এক্সাম্পল নেওয়া যায়, ধরলাম উইন্ড সিস্টেমটা আমি বুঝবো, তাহলে উইন্ড সিস্টেম বুঝতে গেলে সবার আগে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে পৃথিবীর ম্যাপটা, এক মিনিট, প্রথমে একটা গোল আঁকলাম, ভালো হয়েছে গোলটা, হ্যাঁ মোটামুটি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোনো একটা টেম্পারেচারের ওপর কী করে কোনো একটা পার্টিকুলার জায়গার প্রেশার ডিপেন্ড করে সেটা আগে দেখে নিই। কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি ধরলাম এখানে যদি কোনো সারফেস এরিয়া থাকে, পৃথিবী পৃষ্ঠ, খুব রোদের তাপ পড়ছে এখানে, তাহলে অটোমেটিক্যালি কী হবে, এই জায়গাটা গরম হবে। এই জায়গাটা যদি গরম হয় তাহলে এর যে সংলগ্ন বাতাসটা সেটাও গরম হবে, আর বাতাস যদি গরম হয় তাহলে কী হয়, বাতাসের যে ওয়েটটা সেটা অনেক হালকা হয়ে যায়। হালকা বাতাস, ভারী বাতাস, তাহলে কে মানে হালকা বাতাসটা কী হবে, তাহলে হালকা বাতাস অটোমেটিক্যালি কী হবে, হালকা হয়ে ওটা ওপর দিকে উঠে যাবে, জায়গাটা শূন্য হয়ে গেল। তাহলে এই যে শূন্য জায়গা হলো, এই জায়গাটা পূরণ করবে কে, অন্য আশেপাশের যে ভারী বাতাসটা আছে, ভারী বাতাস মানে ঠান্ডা বাতাস, কারণ গরম বাতাসটা তো উঠে গেছে, তাহলে আশেপাশের এলাকার যে ভারী বাতাসটা আছে, যেটা ঠান্ডা বাতাসটা আছে, সেটা এই যে ফাঁকা জায়গাটায় সেটা কিন্তু ধেয়ে আসবে। এই কনসেপ্টটা হচ্ছে নর্মাল এয়ার সার্কুলেশনের কনসেপ্ট। এবার কি হচ্ছে, এবার যদি এই পৃথিবীর ম্যাপটাতে আমরা, মানে পৃথিবীর যে ছবিটাতে আমরা আসি, তাহলে আমরা দেখব এটা যদি পৃথিবী হয় তাহলে জেনারেলি এই মাঝখানটাই এটা হচ্ছে 0 ডিগ্রি, মানে এটা হচ্ছে নিরক্ষরেখা। আচ্ছা, এরকম জায়গায় আছে হচ্ছে 30 ডিগ্রি, এরকম জায়গায় আছে হচ্ছে 60 ডিগ্রি, আর একদম পোল পয়েন্ট আর যেটা পোল পয়েন্ট সেখানে আছে হচ্ছে 90 ডিগ্রি। তো একইভাবে ওপর দিকেও তাই, দিস ইজ 30, দিস ইজ 60, দিস ইজ 90। 0 ডিগ্রি যেখানে, সেটা হচ্ছে পৃথিবীর একদম মাঝামাঝি, মানে নিরক্ষরেখাটা। সারা বছর সূর্যের তাপ এই জায়গাটাতেই সবচেয়ে বেশি থাকে, তাই তো? তাহলে সারা বছর যদি সূর্যের তাপ বেশি থাকে তাহলে কী হবে, এই জায়গাটার টেম্পারেচারটা অটোমেটিক্যালি খুব হাই হবে। এই জায়গাকার টেম্পারেচার, এই যে মাঝখানের বেল্টটা, এই যে আমি ধরলাম এই মাঝখানের যে বেল্টটা, এর যদি টেম্পারেচার হাই থাকে তাহলে কী হবে, বাতাসটা, এখানকার বাতাসটা গরম হয়ে ওপর দিকে উঠবে। এবার গরম হয়ে যখন ওপর দিকে উঠবে, আচ্ছা এটা তো 3D ডায়াগ্রামে আমার পক্ষে দেখানো সম্ভব না, তাই এটা আমি এই বাতাসটা কীভাবে উঠছে না উঠছে সেটা পৃথিবীর সাইডে, মানে এই ম্যাপটার সাইডে দেখাচ্ছি। তো বাতাসটা যখন এইখানটায় গরম হবে, তাহলে গরম হয়ে কী হবে, এখান থেকে বাতাসটা ওপর দিকে উঠলো, এদিকে উঠলো আর এখানে উঠলো, গরম বাতাস, হালকা বাতাস ওপরে উঠে গেল। আচ্ছা, এই জায়গাটাই তৈরি হচ্ছে আমাদের, এটাকে বলছি আমরা, তো মাঝখানে এই নিরক্ষরেখাটাকে কেন্দ্র করে যে বেল্টটা পাচ্ছি, সেই বেল্টে সারা বছর টেম্পারেচারটা খুব বেশি থাকছে। অটোমেটিক্যালি কী হচ্ছে, সেখানে তার মানে টেম্পারেচার, তার মানে একটা জিনিস আমরা দেখলাম কি, টেম্পারেচার যদি বেশি হয় তাহলে কী হবে, বাতাসটা হালকা হয়ে উপরে উঠে যাবে। বাতাস হালকা হয়ে উপরে উঠছে মানে তার মানে ওই জায়গাটার প্রেশারটা তো কমে যাচ্ছে, কারণ ওইখানে যে বাতাসটা চেপে ছিল সে উপরে উঠে গেল, ওই জায়গাটা খালি হয়ে গেল, তাহলে প্রেশারটা লো হয়ে যাচ্ছে। তার মানে টেম্পারেচার যেখানে বেশি সেখানে প্রেশার সবসময় লো হয়ে যাবে। তাহলে অটোমেটিক্যালি এখানটা যদি প্রেশার লো হয়, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো, ইকুইটোরিয়াল লো প্রেশার বেল্ট। এখানে লিখছি ইকুইটোরিয়াল, এটা লো প্রেশার বেল্ট, ঠিক আছে। এবার এর ওপরে আমরা আরেকটা জায়গায় 30 ডিগ্রিতে যেটা গিয়ে পাচ্ছি সেটা হচ্ছে সাব ট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট। এটা হচ্ছে সাব ট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট। তার নিচে 60 ডিগ্রিতে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সাবপোলার লো প্রেশার বেল্ট।
আর একদম নিচে যেটা পাচ্ছি এটা হচ্ছে পোলার হাই প্রেশার বেল্ট। এভাবে হচ্ছে জিনিসটা। এবার এর মধ্যে এই একমাত্র যে 0 ডিগ্রিটা আছে, 0 ডিগ্রি হচ্ছে ইকুইটোরিয়াল লো প্রেশার বেল্ট, যেটা তৈরি হচ্ছে টেম্পারেচারের কারণে। যেহেতু সারা বছর টেম্পারেচার বেশি, তাই ওখানে লো প্রেশার তৈরি হচ্ছে। আর একটা যেটা 90 ডিগ্রিতে আছে, সেখানে হচ্ছে পোলার হাই প্রেশার বেল্ট। পোলার হাই প্রেশার বেল্ট কেন তৈরি হচ্ছে? ওটাও ফর দ্য টেম্পারেচার, কারণ টেম্পারেচার ওখানে যেহেতু সারা বছর মানে সূর্যের আলো এতই তির্যকভাবে পড়ে যে ওখানে টেম্পারেচার বলতে গেলে মানে ভীষণ কম, সেই জন্য ওখানে একটা হাই প্রেশার তৈরি হচ্ছে। কারণ এক্ষুনি যেটা বললাম, টেম্পারেচার বাড়লে প্রেশার লো হবে, টেম্পারেচার কমলে প্রেশার হাই হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে পোলার হাই প্রেশার বেল্ট। মাঝখানে যে দুটো তৈরি হচ্ছে, সেই দুটো কিন্তু টেম্পারেচারের কারণে জেনারেলি হয় না, সেটা মেকানিক্যাল একটা কারণে হয়। সেই কারণটা হচ্ছে কি, এই যে বাতাসটা ওপরে উঠছে, এই বাতাসটা ওপরে ওঠার পরে ও তো কোথাও একটা যাবে, ও তো এমনি হারিয়ে যাবে না বাতাসটা গিয়ে। কারণ আলটিমেটলি তো আমাদের পৃথিবীতে সব কিছুই তো সার্কুলার ওয়েতে ঘুরছে। এই বাতাসটা ওপরে যাচ্ছে, সেটা একটা কোনো জায়গায় মুভ করছে, তারপরে সেটা আবার নিচে আসছে, সেটাই আবার সার্কেল তৈরি করছে। তো এই বাতাস যখন এবার কি হচ্ছে, যেখানে লো প্রেশার সেখান থেকে বাতাস ওপরে উঠছে, আর যেখানে হাই প্রেশার সেখানে বাতাস ওপর থেকে নিচে নামছে, চাপ দিচ্ছে নিচে এসে। তো এই যে বাতাসটা ওপরে উঠলো, এই বাতাসটাই কী হবে, আলটিমেটলি এই বাতাসটা নিচে আসবে। এবার নিচে আসার জন্য, আচ্ছা আগে এখানে যে একই যে বেল্টটা, সেই একই রকম বেল্ট কিন্তু এই এলাকাগুলোতেও দেখা যায়, নর্থ হেমিস্ফিয়ার আর সাউথ হেমিস্ফিয়ারে। আচ্ছা একটু মার্ক করে নিই এই জায়গাটাকে, নাহলে আবার বাতাসগুলোকে বোঝানো যাবে না। এটা যেটা করলাম লাস্ট, সেটা হচ্ছে সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, এটা হচ্ছে সাবপোলার লো প্রেশার বেল্ট, আর এটা হচ্ছে পোলার হাই প্রেশার বেল্ট। আচ্ছা, বাতাসটা ওপরে উঠলো কোথা থেকে? ইকুইটোরিয়াল লো প্রেশার বেল্ট থেকে। এই বাতাসটা এবার চলে গেল ওপরে, মানে ওপর দিক দিয়ে মুভ করলো, মুভ করে তারপরে কি আছে, সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট। হাই প্রেশার বেল্টে কী হবে, বাতাস নামবে। লো প্রেশারে বাতাস উঠছে, হাই প্রেশার বেল্টে বাতাস নামবে। তাহলে এখানটায় গিয়ে কী হচ্ছে, এই নিচটায় বাতাসটা নিচে সাবসাইড করে গেল, নেমে গেল বাতাসটা। আচ্ছা, তো ইকুইটোরিয়াল লো প্রেশার বেল্টে বাতাস যেটা উঠলো সেটা মুভ করলো, মুভ করে এই যে সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট আছে সেখানে গিয়ে ওটা নিচে সাবসাইড করলো। তাহলে এবার আলটিমেটলি কী হবে, এবার এই যে সাবসাইড করেছে, এইবার কথা হচ্ছে ওই যে সারফেস উইন্ডগুলো, সারফেস উইন্ড অ্যাকচুয়ালি এই সারফেস উইন্ডগুলো কী, কোথা থেকে আসছে এই সারফেস উইন্ড? এইবার আসছে এই সারফেস উইন্ডের কথা। বাতাস ইকুইটোরিয়াল লো প্রেশার বেল্ট থেকে ওপরে উঠলো, এখানে এই যে লো থেকে ওপরে উঠলো, ওপরে যাওয়ার পরে সেটা মুভ করলো, এবং মুভ করে সেটা নামলো কোথায়, সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্টে। এবার সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্টে যখন বাতাসটা নেমে গেল, তারপরে সেই বাতাসটা কী হবে, কারণ ওখানে হাই প্রেশার, লো প্রেশার কোথায় আছে, লো প্রেশার আছে হচ্ছে ইকুইটোরিয়াল লো প্রেশার বেল্ট, আর ওইটা কি হাই প্রেশার বেল্ট। তাহলে ওই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বাতাস ছুটে আসবে, যেটা আমরা নর্মালি আমরা কি জানি যে সবসময় লো প্রেশার যেখানে, সেইখানে অন্য হাই প্রেশার থেকে বাতাস ছুটে আসে। তার মানে এখানেও কী হবে, সেই বাতাসটা এখান থেকে এই দিকে মুভ করে ছুটে আসবে বা ধেয়ে আসবে। এই যে বাতাসটা ধেয়ে আসছে, এটা কিন্তু এই পৃথিবীর সারফেসের ওপর দিয়ে আসছে। তাহলে এই যে সারফেসের ওপর দিয়ে আসছে, এটাই হচ্ছে সেই সারফেস উইন্ড। এবং সেই জন্য এখানে এই সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট থেকে ইকুইটোরিয়াল লো প্রেশার বেল্টের দিকে বাতাসটা চলে আসছে। কিভাবে আসছে, এইভাবে বোঝা গেল কীভাবে আসছে, তীরচিহ্নটা কোন দিকে, হাই প্রেশার বেল্ট থেকে লো প্রেশার বেল্টের দিকে আসছে। ঠিক একইভাবে এই নিচেও সাদার্ন হেমিস্ফিয়ারেও তাই, হাই প্রেশার বেল্ট থেকে লো প্রেশারের দিকে আসছে, এলো। ঠিক একইভাবে আমি এঁকে নিচ্ছি, এখানে ছিল হচ্ছে এই যে 30 ডিগ্রি লাইনের যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট। তাহলে তার উপরের লাইনটা কি, সেটা হচ্ছে সাবপোলার লো প্রেশার বেল্ট। তাহলে লো প্রেশার বেল্ট থেকে হাই প্রেশার বেল্ট, মানে অ্যাকচুয়ালি কী হবে, তাহলে এই সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট যেটা আছে সেখান থেকে এবার লো প্রেশার বেল্টের দিকে বাতাস মুভ করবে, সারফেস উইন্ডটা, সেই বাতাসটা মুভ করছে এইভাবে। একইভাবে নিচেও তাই, বাতাসটা মুভ করছে এইভাবে। এবং একদম ওপরে যেটা আমাদের পোলার হাই প্রেশার বেল্ট, তাহলে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বাতাস যায়, তাহলে পোলার হাই প্রেশার থেকে কী হবে, এই যে সাবপোলার লো প্রেশার বেল্ট সেটার দিকে বাতাস মুভ করবে এইভাবে। নিচেও তাই, একই কনসেপ্টে। নর্মাল আমাদের যেই সারফেস উইন্ড স্ট্রাকচারটা সেটা হচ্ছে এরকম, এইভাবেই হয়। কোন দিক থেকে কোন দিকে বাতাস যায় সেটা তো এখানে দেখানো আছে। এবার প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এই সার্কেল যেটা এই যে তখন যেটা দেখলাম আমরা, সার্কেলগুলো যেগুলো তৈরি হচ্ছে, যে সার্কুলার মুভমেন্টগুলো, সেটা কিন্তু সব জায়গাতেই সেম। যেমন হচ্ছে এইখানে, এদিকেও তাই, নিচে বাতাসটা এলো, ওপর দিক থেকে বাতাসটা এসে নিচে এই হাই প্রেশার বেল্টে এটা সাবসাইড করলো, এবং তারপরে এখানে সার্কেলটা কমপ্লিট করলো।
একইভাবে এই যে সাবপোলার লো প্রেশার বেল্ট, সেখানেও কী হবে, এটা লো প্রেশার, তার লো প্রেশার থেকে বাতাস উপর দিকে উঠলো, দুদিকেই বাতাস উঠলো, ওঠার পরে এটা মুভ করলো হাই প্রেশারের দিকে ওপরে, এবং হাই প্রেশারে গিয়ে আলটিমেটলি সাবসাইড করলো এবং একটা সার্কেল কমপ্লিট করলো। একইভাবে তাহলে এই একদম নিচেরটাই দেখছি পোলার হাই প্রেশার বেল্ট, এখানে কী হবে, সাবপোলার লো প্রেশার বেল্টে বাতাসটা উঠলো, ওঠার পরে সোজা ওটা চলে গেল হাই প্রেশার বেল্টের দিকে, এখন মাথার উপরেই আছে আকাশে, সেখান থেকে ওটা কী হবে, নিচে সাবসাইড করবে কোথায়, হাই প্রেশার বেল্টে, এবং তারপরে একটা পুরো সার্কুলার একটা মানে একটা সার্কেল কমপ্লিট করবে। আচ্ছা, এখানেই গল্পটা শেষ হয়ে যেতে পারত, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন উইন্ডটা দেখি তখন আমরা দেখি কি উইন্ডগুলো এরকম সোজাসুজি যায় না, ওগুলো একটু বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার পেছনে একটাই যেটা কারণ, সেটা হচ্ছে কোরিওলিস এফেক্ট। পৃথিবী ঘুরছে এবং পৃথিবী ঘোরার ফলে কী হচ্ছে, কিছু মানে পৃথিবীর ওপর কোরিওলিস এফেক্ট কাজ করছে। এই কোরিওলিস এফেক্টে কী হয়, যদি কোরিওলিস এফেক্টটা কি, যখন কোনো একটা বস্তু ঘুরছে তার ওপর দাঁড়িয়ে বা বসে বা শুয়ে যেভাবেই হোক না কেন, তার ওপর যখন কোনো একটা জিনিস আমরা ছুড়ে দিচ্ছি, হতে পারে সেটা বাতাস হতে পারে, বা হতে পারে একটা হাতে বল নিয়ে আমি ছুড়ে দিলাম, অথবা অন্য কোনো হয়তো জিনিসপত্র আমি ছুড়ে দিচ্ছি, বা কোনো ওয়াটার ফ্লোও হতে পারে, সেটা নর্থ হেমিস্ফিয়ারে কী হয়, নর্থ হেমিস্ফিয়ারে ওটা ডান দিকে মুভ করে যায় একটুখানি, আর সাউথ হেমিস্ফিয়ারে ওটা কী হয়, বাঁ দিকে মুভ করে যায়। এটা হচ্ছে কোরিওলিস এফেক্ট। তাহলে এবার বাতাস, পৃথিবী ঘুরছে আর আমরা বাতাসের নর্মাল মুভমেন্টগুলো দেখে নিয়েছি। কি বললাম, নর্থ হেমিস্ফিয়ারে, এখানে লিখে নিচ্ছি, নর্থ হেমিস্ফিয়ারে ওটা কী হবে, রাইট সাইডে মুভমেন্ট করবে, আর সাউথ হেমিস্ফিয়ারে ওটা কী করবে,